একটা ভয়াবহ সময়ের দিকে আমরা এগোচ্ছি, যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবীরাও বুঝতে পারছেন। তারা মনে করছে সব ঠিকই আছে, হাসিনা চলে গেছে, এখন মূল দ্বন্দ্ব যেন বিএনপি আর আওয়ামী লীগের ভেতরে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, নির্বাচন হবে না সংস্কার হবে, এটা নিয়ে এটাই যেন বাংলাদেশের এখন প্রধান সমস্যা। আসল সমস্যা কিন্তু অন্যটা। বাংলাদেশের সার্বভৌমত্ব মানে কাপড় দিয়ে টান দিয়েছে, বাংলাদেশকে এখন বিবস্ত্র করে রাস্তায় ফেলার পরিকল্পনা করা হচ্ছে এবং ইউনূস সরকার হাতের উপর হাত দিয়ে বসে আছে। এতদিন আমরা ইউনূস সরকার সম্পর্কে আমি অন্তত আশাবাদী ছিলাম, আমি তো বলেছি যে আরো ৫-৭ বছর ১০ বছর থাকা উচিত, কিন্তু এখন যে পরিস্থিতি, যেটাকে বলে যে ডেভিল এন্ড দ্য ডিপ সি, একদিকে শয়তান আর একদিকে গভীর সমুদ্র, বাংলাদেশ কোন দিকে যাবে? কোন বিরোধী দল, সুসংহত দল নাই, আর ওইদিকে ইউনূস সরকারও একটা মানে সমুদ্রই বলবো নাকি দানব বলবো আমাদের মাথার উপর বসে আছে। অবস্থা এত খারাপ। আমি আজকের অবস্থার জন্য একটু আশার উদ্দীপনা জাগানোর জন্য বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজের একটা কবিতার একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি উইথ ট্রান্সলেশন। উনি 1956 সালে এই কবিতাটা লিখেছিলেন, ইয়ে ফসল উম্মিদো কি হামদম, এই ফসল আমাদের আশার সঙ্গী, আমাদের যে পরের ভেতর সুপ্ত আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আশার প্রতিনিধিত্ব করে এই ফসল। একজন কৃষকের কথা। উনি বলছেন, যে ফসল উম্মিদো কি হামদম ইস বার ভি গারত জায়েগি, এই ফসল হচ্ছে আমাদের আশার সহচর, এবারও বোধহয় এই ফসল ধ্বংস হয়ে যাবে। সব মেহনত সুবহ শামো কি আবকে ভি আকারত জায়েগি, সকাল সন্ধ্যার সমস্ত মেহনত এবারও নষ্ট হয়ে যাবে, আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। खेती के कोनों खुदरों में फिर अपने लहू की खाद भरो, এই ক্ষেতের কোনায় কোনায় নিজের রক্ত দিয়ে সার দাও। মানে खेती के कोनों खुदरों में फिर अपने लहू की खाद भरो, फिर मिट्टी सेचो अश्कों से, फिर अगली रुत की फिक्र करो, এবং নিজের রক্ত দিয়ে এই সার দাও মাটিতে যেন ফসল ভালো হয়, তারপরে পানি, চোখের পানি দিয়ে সেচ দাও, সেচ করে আমাদের ভবিষ্যতে যেন আমরা একটা ভালো ফসল পাই। বাংলাদেশের বিপ্লবের পরে এখন এই অবস্থা হয়ে গেছে। ফয়েজ আহমদ ফয়েজ যেটা বলছেন যে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আবার সমস্ত পরগাছা তুলে ফেলতে হবে, আবার রক্ত দিয়ে সার দিতে হবে, চোখের পানি দিয়ে জল সেচন করে আমাদের ফসল উৎপাদন করতে হবে। এই অবস্থা কেন এই কথা বলছি? আমি 4 ঘন্টা আগে একটা অনুষ্ঠান করেছি, যারা দেখেছেন তারা জানেন যে বাংলাদেশ সামরিক সেনাবাহিনীর এজি's অফিস, যেখান থেকে অডিটর জেনারেল অফিস থেকে যত কিছু, অ্যাডজুটেন্ট জেনারেল অফিস থেকে যে নির্দেশনাগুলো আসে, সেখান থেকে একটা চিঠি এসছে 27শে এপ্রিল এই বছরে। এটা 2015 সালে একবার লেখা হয়েছিল যে বাংলাদেশের সিএমএইচ যারা চিকিৎসারত সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্সের অফিসার এবং তাদের পরিবার বিন্দু, স্বামী, স্ত্রী, সন্তানেরা ভারতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবে। যে ভারতপন্থী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা বললাম যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, সেটাকে পুনরুজ্জীবিত করার একটা পরিকল্পনা করা হচ্ছে ওয়াকারুজ্জামানের দপ্তর থেকে, এবং যেটা ডক্টর ইউনূস সরকার দেখেও না দেখার ভান করছেন বা কিছু করতে পারছেন না। ওই ভিডিওতে আমি বলেছি প্রকৃত সরকার এখন ওয়াকারুজ্জামানের। এই জন্যই আমরা যে অবাক হয়েছিলাম ডক্টর ইউনূস, শাহাবুদ্দিন চুপ্পুর একজন উপদেষ্টা হলেন কি করে, আমি মিলাতে পারছিলাম না, কিন্তু এখন কিন্তু অঙ্কটা মিলে যাচ্ছে। আর আজকে যে জন্য আমাদের আলোচনা, এই যে মানে হাসান নাসির এবং হাসিনুর রহমান যে নিয়ে আলোচনা করবেন, সেটা হচ্ছে আরাকান আর্মির, যে আরাকান দখল করে রেখেছে, আরাকানের বেশিরভাগ অংশ সিদ্ধুয়া রাজধানী শহর বন্দরগুলো ছাড়া, সেইখানে মার্কিন ও ভারতের মদতে রোহিঙ্গাদের পুনর্বাসিত করার নামে অজুহাতে একটা
করিডোর করা হবে। বাংলাদেশ থেকে বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবতার বারান্দা বলছি আমি। এই মানবতার বারান্দা দিয়ে আমরা ওখানে সাহায্য করব আরাকানে। আমাদের কি দায় ঠেকেছে যে আরাকান আর্মি রোহিঙ্গা শব্দটা ব্যবহার করে না। আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রু। সেইখানে আরাকান আর্মিকে সাহায্য করে তাদের সহায়তা নিয়ে বাংলাদেশের 3টা ডিভিশন নাকি ওখানে যাবে, আর্মির ডিভিশন 10, 17 and 24, যেটা নিয়ে অনেকে বলছেন খুবই এরা অভিজ্ঞ, এরা ইন্টারন্যাশনাল পিস কিপিং এ ভালো রোল প্লে করেছে, এরা যাবে। এটা কি ধরনের উদ্ভট চিন্তা, এটা কি ধরনের পরিকল্পনা? ডক্টর ইউনূস উনি তো কট্টর মার্কিন পন্থী, আমরা জানি। এই কট্টর মার্কিন পন্থী ডক্টর ইউনূস মানে জাতিসংঘের গুটেরেস সেক্রেটারি জেনারেল এসেছিলেন। জাতিসংঘ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, নেটো এবং ইইউ যেটা চায় এবং আমেরিকা যেটা চায়, সেটারই প্রতিফলন ঘটে জাতিসংঘে। জাতিসংঘের কোনো আলাদা একটা অস্তিত্ব নেই, প্র্যাকটিক্যালি ভার্চুয়ালি আছে, প্র্যাকটিক্যালি নাই। সুতরাং গুটেরেস বলেন আর জো বাইডেন বলেন আর এই মানে এখনকার যে প্রেসিডেন্ট, মানে যত মার্কিন প্রশাসন পুরোটাই একটা রিঅ্যাকশনারি রাইটিস্ট যুদ্ধদেহী একটা প্রশাসন। সুতরাং এদের পরিকল্পনা হচ্ছে আরাকানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ঘাঁটি তৈরি করে এবং বাংলাদেশ সেখানে সৈন্য, রসদ, অস্ত্র পাঠাবে এবং এই অঞ্চলটা একটা যুদ্ধক্ষেত্র হবে। ফলে চীন খুব নিশ্চুপ বসে থেকে এটা উপভোগ করবে না, এটা বলার অপেক্ষা রাখে। মানে চীনকে রোখার জন্য এটা করা হচ্ছে। চীন যেন বঙ্গোপসাগরে না আসে, এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে এখন বাংলাদেশ নেমেছে মাঠে। এখন ডক্টর ইউনূস সরকার এই কাজটা করছেন এবং এটা অনেকেই জানতে পারছেন না, জানেন না কেন করছেন, এবং অনেকে মনে করে খুব ভালো হবে, আরাকান আর্মির সঙ্গে মিলে আমরা একটা আরাকান আমরা দখল করব। আরাকান তো দখল করতে পারবেন না, আরাকান মার্কিনীদের হাতে থাকবে, যুদ্ধ হবে চীনের সঙ্গে, বাংলাদেশ হবে রণক্ষেত্র এবং এখানে একটা খ্রিস্টান রাজ্য বানাবে তারা, মিয়ানমার, বাংলাদেশ এবং মিজোরাম দিয়ে। তো এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে, সেখানে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। কোনো জায়গায় যা চিন্তা করছি, মার্কিনেরা যদি আসে তারা বলবে তোমাদের ওই চাইনিজ মেড অ্যামুনিশন আর্মস দরকার নাই, উই রিপ্লেনিশ অর উই ব্রিং আওয়ার ওন ট্রুপস। তারা ওখানে 2-3 ডিভিশন মার্কিন মেরিন বা আর্মি আনলো, ওদের এয়ারফোর্সটা মেইন, এখনকার যুদ্ধে এয়ারফোর্স প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। ইনফ্যান্ট্রি অকুপেশনের জন্য লাগে, ডিস্ট্রাকশনের জন্য এয়ারফোর্স। তো ওদের বিরাট এয়ারফোর্স রয়েছে, 7th ফ্লিট নিয়ে আসবে, ওখান থেকে তারা বম্বিং করবে। ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রুপস কয়জন গেল আর না গেল, দ্যাটস ভেরি ইনসিগনিফিকেন্ট। ধরে নেন আমাদের ট্রুপস ওখানে গেল না, ইটস এ ব্লেসিং ইন ডিসগাইজ। চায়না হয়তো বলতে পারবে যে তার বাংলাদেশ তো সৈন্য পাঠায় নাই, দ্যাট উইল বি ব্লেসিং ইন ডিসগাইজ। কিন্তু এইখানে যে মার্কিনীরা ঢুকে পড়বে ভিয়েতনামের মতো বা আফগানিস্তানের মতো বা ইরাকের মতো, এটা ভিয়েতনাম তো স্বাধীন হয়ে উন্নত হয়ে গেছে, আফগানিস্তান শেষ হয়ে গেছে, ইরাকও শেষ করে দিয়েছে আমেরিকা, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু। তা আমরা কি সেটা চাই যে বাংলাদেশের চট্টগ্রামের একটা পার্বত্য চট্টগ্রামের একটা অংশ একটা খ্রিস্টান রাষ্ট্রের অংশ হয়ে যাক এবং এইখানে মার্কিন সেনারা কক্সবাজারে এবং চট্টগ্রামে তারা এসে আমাদের মেয়েদেরকে প্রস্টিটিউট বানিয়ে দিক, থাইল্যান্ডের মতো, যেটা ভিয়েতনাম যুদ্ধের মতো সময় হয়েছিল, এবং মার্কিন একটা ঘাঁটি হয়ে যাব আমরা, একটা রেড স্টার। চায়নার জন্য বা রাশিয়ার জন্য এটা একটা রেড স্টার টার্গেট হয়ে থাকবে। এইটাই হচ্ছে ডক্টর ইউনূসের এত এত কথা, এত কাজের ফসল। যে ফসল নষ্ট হয়ে গেল, সে ফসল নষ্ট করার জন্য এখন আমরা তো দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস 16 আনা দায়ী। আমাকে যে আন্ডারমাইন করছি আমরা একটা সামরিক শক্তি হিসাবে, সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় স্ট্যান্ডিং আর্মি বোধহয় ইন্দোনেশিয়া বাদ দিলে মিয়ানমারের, এবং তারা ভেরি
মানে ব্যাটল হার্ডেন্ড, ওয়েল ইকুইপড, এবং চায়নার সঙ্গে তাদের বর্ডার আছে। চায়না মরিয়া হয়ে মিয়ানমারকে এত পরিমাণ সামরিক সাহায্য দেবে, এবং দরকার হলে চাইনিজ আর্মিও যদি ওখানে ঢুকে পড়ে মিয়ানমার আর্মির সঙ্গে মিলে, তখন এই আরাকান আর্মি তো টিকতে পারবে না মার্কিন সাহায্যে। অত 2,000 মাইল দূরের থেকে এসে মার্কিনীরা এখানে বড় জোর তারা এক ডিভিশন সৈন্য নিয়ে আসবে। এই এক ডিভিশন সৈন্য দিয়ে চায়না এবং মিয়ানমারের সম্মিলিত বহু ডিভিশন সৈন্য, এয়ারফোর্স এবং নেভি, এদের মোকাবেলা করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। তারা চাইবে না তাদের 7th ফ্লিট এনে এখানে একটা তৃতীয় মহাযুদ্ধের মহড়া দিতে। কিন্তু যাই ঘটুক, মাঝখানে মারা যাবে বাংলাদেশ। আর আপনি যেটা বললেন, মানে কর্নেল হাসিনুর রহমান যেটা বললেন যে এখানে একটা বোমা পড়বে, এখানে একটা মিসাইল পড়বে, একটা বোমা পড়বে, আমি তো মনে করি হাজার হাজার বোমা পড়বে, এমন ভাবে পড়বে যে একেবারে ধ্বংস হয়ে যাবে চট্টগ্রাম বন্দর এবং কাপ্তাই প্রজেক্ট বলেন আর কর্ণফুলী পেপার মিল বলেন, যা কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামে, সবকিছু 2-3 মাসের ভেতরেই ধ্বংস হয়ে যাবে। এবং এটা রিবিল্ড করতে আমাদের হয়তো আরো $50 বিলিয়ন বা তার বেশি খরচ করতে হবে। সে টাকা কোত্থেকে আসবে এবং আমরা কার জন্য করব? আপনি ভিয়েতনামের দিকে দেখেন, ইরাকের দিকে তাকিয়ে দেখেন, ইরাকের যে ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়েছে, এটার জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে আমরা আমাদের দায়িত্ব ছিল, আমরা উদ্যোগ করে চলে এসেছি, এখন তোমরা বোঝো কি। এটাই হচ্ছে আমেরিকার নীতি। আমেরিকার ফরেন পলিসির একটা কর্নার স্টোন হচ্ছে যুদ্ধ। প্রতি 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোনো না কোনো জায়গায় একটা বড় যুদ্ধ বাঁধায়, এবং এখন এটা আমাদের পালা। এই সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার এই অঞ্চলটাতে আমেরিকা একটা যুদ্ধ বাঁধাবে চীনকে প্রতিহত করার জন্য। এবং এটা তারা এই জন্য করবে যে ওদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যুদ্ধের জন্য শকুনের মতো তাকিয়ে আছে। একটা যুদ্ধ হলেই এই যে বোয়িং কোম্পানি বলে না, লকহিড বলে না, যত বড় বড় যারা আর্মস অ্যামুনিশন, হেলিকপ্টার, বিমান বানায়, গোলা বারুদ বানায়, তাদের বিলিয়নস ট্রিলিয়নস অফ ডলার ইনকাম হবে। এই ইনকামটা করে ওদের প্রেসারে কংগ্রেস যুদ্ধের জন্য পারমিশন দেয়। তাদের যুদ্ধ তারা করুক। এবং যেটা কর্নেল হাসিনুর রহমান বলেছেন, জাতিসংঘ পারলে মিয়ানমারের সঙ্গে কথা বলে এখানে কাজ করতে হবে, মিয়ানমারকে বাদ দিয়ে। আমি গুটেরেসের এই কথায় তো অবাক হয়ে গেলাম, বলছে বাংলাদেশ সরকারের আরাকান আর্মির সঙ্গে একটা ডায়ালগ, মানে একটা টেরোরিস্ট আউটফিট, আল কায়দার মতো একটা টেরোরিস্ট আউটফিট, যাদের সম্বন্ধে আমরা জানলাম যে তারা তারা মানুষ হত্যা করে এবং আরাকানদের, রোহিঙ্গাদের হত্যা করার পিছনে মূল শক্তি হচ্ছে এই আরাকান আর্মি, যারা আর্মি বানিয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশ ডায়ালগ করবে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে ঘাঁটি করতে দিয়ে দেবে। একবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঢোকে, 10 বছর কমপক্ষে থাকবে। 10 বছরে বাংলাদেশের হাজার হাজার মেয়ে মানুষকে তারা প্রস্টিটিউট বানিয়ে দেবে। কারণ অভাব এই দুর্ভিক্ষ সৃষ্টি করবে, অভাবের ফলে থাইল্যান্ডে যেটা হয়েছিল ওই কাজ, ভিয়েতনামে যেটা হয়েছিল ওইটা বাংলাদেশে করবে। দর্শক শ্রোতাদের বলছি, আপনারা যদি চান বাংলাদেশ ওই পথে যান, তাহলে নিশ্চুপ থাকুন অথবা আরাকান আর্মি জিন্দাবাদ বলতে থাকুন। কিন্তু এটা যে সুদূর প্রসারী প্রভাবটা কি হবে, এবং আমি মনে করি শর্ট টার্মে, অদূর ভবিষ্যতেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসে, আরাকান আর্মির সঙ্গে আমরা যোগাযোগ বৃদ্ধি করি, একদিকে চীন আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং ভারত আমেরিকা এক হবে। ভারতের সঙ্গে মানে এই যতই তাদের একটা আমেরিকার ওই ট্যারিফ নিয়ে গন্ডগোল হোক, ইন দ্য লং রান ভারত এবং আমেরিকা হচ্ছে ন্যাচারাল অ্যালায়েন্স। চীন হচ্ছে তাদের প্রথম অ্যাডভার্সারি। চীনকে প্রতিহত করার জন্য যে দলই আমেরিকায় আসুক, রিপাবলিকানই আসুক আর ডেমোক্রেটিক আসুক, তারা ভারতের বিরুদ্ধে যাবে না, ভারতকে সাথে নিয়ে কাজ করবে। এবং ভারত আসলে এখানে মার্কিন এবং